এই কাহিনীটি হলো সবিতার, যে ছোট্ট একটা গ্রামে তার স্বামী এবং তার 4 বছরের ছোট্ট ছেলের সঙ্গে থাকত। আরে কি গো, শুনছো? কোথায় তুমি? হ্যাঁ, আসছি। কি হয়েছে গো? খুব খুশি মনে হচ্ছে। আরে খুশির ব্যাপারই যে আমাদের প্রধান মহাশয়ের ছেলের বিয়ে, পুরো গ্রামের সাথে আমাদেরও নেমন্তন্ন। তুমি তৈরি থেকো। আরে বাহ, এত বড় বাড়িতে বিয়ে যখন, ভালোভাবে যেতে হবে তো। হ্যাঁ, তা তো হবেই। ওখানে শহরের অনেক বড় বড় মানুষরা আসবে। হুম, আর নিশ্চয়ই অনেক খাবার থাকবে। আমাদের বান্টি তো খুব খুশি হবে। হ্যাঁ, ঠিকই বললে। সবিতা তাদের গ্রাম প্রধান রামলালের ছেলের বিয়ে নিয়ে খুব উৎসাহিত ছিল। আর কিছুদিন বাদে বিয়ের দিন এলে কেশব সবিতা আর তার ছোট্ট ছেলে বান্টিকে নিয়ে বিয়ে বাড়িতে গিয়ে দেখে সেখানে অনেক খাবার সাজানো, কিন্তু কেশব আর সবিতার নজর পালং পনিরের উপরেই আটকে ছিল। তাই খাবার খাওয়া শুরু হলে দুজনেই পেট ভর্তি করে পালং পনির খায়। আর ছোট্ট বাচ্চা বান্টি এই প্রথমবার পালং পনির খেল। আসলে কেশবদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে দুবেলাতে সামান্য ডাল ভাত জোটাই তাদের কাছে সৌভাগ্যের ব্যাপার। আর সেইখানে এত সুস্বাদু খাবার খাওয়া তো তাদের কাছে বিরাট ব্যাপার ছিল। তিনজনেই পেট ভরে খাবার খেল। আর পরের দিন, মা, আমি ওটা খাবো। কি বাবু, কি খাবে আমার বাবু? হয়েছে, কাল যে একটা সবুজ জিনিস খেয়েছিলাম যাতে সাদা বাক্স ছিল, ওটাই। আচ্ছা, ওটা? বাবা, ওটাকে বলে পালং পনির। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, পাগল পনিনি। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আমার ছোট্ট ছেলের জন্য বানিয়ে দেব পাগল পনির, ঠিক আছে? ঠিক আছে মা। সবিতা হাসতে হাসতে কেশবকে পালং পনির খাওয়ানোর কথা তো দিয়ে ফেলল, কিন্তু সে নিজেই জানত না সেটা কিভাবে করবে। কেশব একজন গরিব চাষি। ফসল বিক্রি করার পরেই তার হাতে সামান্য কিছু টাকা আসত, আর সেই টাকা থেকেই পরের ফসল ফলানোর প্রস্তুতি নিতে হতো। আর সবিতাও সে কথা ভালোভাবেই জানত। হে ভগবান, বান্টিকে বলে তো দিলাম, কিন্তু পালং পনির বানাতে তো অনেক খরচ, আর এখন ওর কাছে টাকা পয়সাও নেই তেমন। যদি রাগ করে, কি করব আমি এখন? এইসব ভাবতে ভাবতেই সবিতার সারা দিন কেটে গেল। আর পরের দিন সকালবেলা উঠেই সবিতা চিন্তায় পড়ে গেল, কারণ সে কেশবের কাছে কোনো টাকাই চায়নি। আর এদিকে বান্টি সকাল থেকেই পালং পনির খাওয়ার বায়না করে যাচ্ছে। এরপর রান্নাঘরে আটা মাখার সময় সবিতার মাথায় একটা বুদ্ধি এলো। আর সে প্রতিবেশীর ক্ষেত থেকে পালং শাক নিয়ে এলো, আর জলে মাখা আটাকে চৌকো করে কেটে তেলে ভেজে নিল। আর ভালোভাবে পালং শাক রান্না করে সেই আটার টুকরোগুলোকে পালং শাকের মধ্যে দিয়ে দিল। আর তারপর, মা তাড়াতাড়ি দাও না, পাগল পনির এখনো হয়নি নাকি? হ্যাঁ রে বাবা, হয়ে গেছে, এই নে, এটা খা। আরে বাহ, আজকে তো খুব মজা হবে। হ্যাঁ বাবা, এটাই নে, তাড়াতাড়ি খেয়ে নে। ছোট্ট বান্টি কিছু না বুঝেই খেতে শুরু করলো, কিন্তু সত্যিটা জানার জন্য সবিতা মনে মনে খুব কষ্ট পাচ্ছিল। আর ওই দিন বিকালে, বাবা জানো মা আজকে কি রান্না করেছে? কি রান্না করেছে বাবা? মা আজকে ওই বিয়েবাড়ির মতন পাদল পনির বানিয়েছে। আচ্ছা, তাই নাকি? কিন্তু ওটাকে যে পালক পনির বলে রে বাবা। কেশব বান্টির কথায় হাসলো ঠিকই, কিন্তু সে নিজেই দ্বিধায় ছিল যে পালং পনির বানানোর টাকা সবিতা কোথা থেকে পেল। তাই সে সবিতার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, সবিতা, বান্টি বলছিল তুমি নাকি পালক পনির রান্না করেছো? হ্যাঁ, আসলে ওই। তাহলে আমিও একটু খেয়ে দেখি, কই তাও আমায়। সবিতা বুঝতে পারছিল না যে সে কেশবকে কি বলবে, তাই সে কোনো কিছু না ভেবেই কেশবকেও সেই পালং পনির খেতে দেয়, যেখানে পনিরের জায়গায় চৌকো করে কাটা আটার টুকরো ছিল। আর পালং পনির মুখে দিতেই কেশব সবটা বুঝে গেল। তাই সে কিছুই বলল না, আর দেখল যে সবিতার চোখ জলে ভর্তি। আর এটা দেখেই কেশব খাবার ফেলে রেখে বাইরে বেরিয়ে আসে। আর কেশবের এমন ব্যবহার দেখে সবিতা ভয় পেয়ে আরো বেশি কাঁদতে লাগলো। আর কিছুক্ষণ পর কেশব একটি ব্যাগ হাতে নিয়ে বাড়ি ফিরে বলে, বান্টি, বলতো আজকে রাতে আমার সোনা বাবা কি খাবে? আমি তো ওটাই খাবো, মা যেটা বানিয়েছে, পাদল পাগল। বুঝলাম, তবে চল আজকে আমরা আসল পালক পনির রান্না করব। এই বলে কেশব হাসি মুখে পনির, ক্রিম আর বাকি সমস্ত উপকরণ সবিতার হাতে দেয়, যা সে দোকান থেকে ধারেই এনেছিল, যেগুলো দিয়ে সবিতা খুব সাবধানে আর পরিশ্রম করে পালং পনির বানায়। আর সবিতা যখন পালং পনির রান্না করছিল, তখন সেখানে বসেই কেশব আর বান্টি তাকে খুব ভালোভাবে খেয়াল করছিল। আর যখনই সবিতা আসল পনির দিয়ে তৈরি পালং পনির তাদেরকে দিল, তারা তো খুব খুশি হলো। আর পালং পনির খাওয়ার পরেই বান্টি তার মাকে জড়িয়ে ধরে।
এই পাদল পনিরটা তো বিয়েবাড়ির থেকেও ভালো। সত্যি সবিতা, বান্টি একদম ঠিক বলেছে। তুমি তো জাদু করে ফেলেছ। আমার মনে হচ্ছে তোমার হাতের এই পালক পনিরই আমাদের ভাগ্য বদল করে দেবে। আমি কিছু বুঝলাম না গো, তুমি কি বলছো এটা? শোনো, আমি কয়েকদিন ধরেই ভাবছি এই চাষবাস ছেড়ে একটা হোটেল খুলব। জমি তো রয়েছে, তাই ভাবছিলাম ওখানেই যদি একটা হোটেল করি। কিন্তু এটাই বুঝতে পারছিলাম না যে ভালো খাবারটা কে বানাবে, আর এমন কি বা স্পেশাল বানাবো যার জন্য লোকেরা বারবার আমার হোটেলে আসবে। কিন্তু এখন আমি সবই বুঝতে পেরেছি। তুমি চালাবে হোটেল, আর আমি আর বান্টি তোমাকে সাহায্য করব, ঠিক আছে? কেশবের কথাতে খুশি হয়ে সবিতা কেঁদে ফেলল। রান্না করতে সে ভীষণ ভালোবাসত, কিন্তু দারিদ্রতার কারণে সে তার এই ইচ্ছাকে এগিয়ে নিয়ে যেতে পারত না। কিন্তু সবিতার এই শখ আর ইচ্ছাই এখন তাদের ইনকামের একটা উপায় হয়ে দাঁড়ালো। আর তাই তো পরের দিন সকালবেলা থেকেই কেশব বাঁশ দিয়ে ধাবা বানাতে শুরু করলো। আর পুরো 1 সপ্তাহ পরিশ্রম করার পর সবিতার পালং পনিরের ধাবা তৈরি হয়ে গেল। শুরুতে কেশবকে কিছু টাকা ঋণ নিতে হয় ঠিকই, কিন্তু পরে সবিতার পরিশ্রম আর শখ সেটাই করে দেখালো যেটা কেশব চেয়েছিল। এমনিতে সবিতা ধাবার খাবারের জন্য অনেক কিছু একা হাতেই বানাতো, কিন্তু তার বানানো পালং পনিরই সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল। আরে ভাই, মজা এসে গেল। ও পালক পনিরেতে এরকম স্বাদ এর আগে আমি কোনোদিনও খাইনি। দারুণ হয়েছে এটা। আচ্ছা ভাই, বলছিলাম এর কি কোনো স্পেশাল কারিগর রেখেছো নাকি তুমি? বলো তো আমায়। হ্যাঁ হ্যাঁ, আছে। আর উনি এই হোটেলের আসল মালিক, আর সে হলো আমার স্ত্রী সবিতা। ওই এইসব রান্না করেছে। আরে বাহ, এই তো দারুণ ব্যাপার। আচ্ছা শোনো ভাই, সামনের মাসে আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে। সব খাবার কিন্তু তোমাকেই বানাতে হবে। এখন বলো, কত অ্যাডভান্স নেবে? ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাহেব, কিন্তু খাবারে কি কি বানাতে হবে সেটা তো আগে বলুন। ভাই, আমার তো শুধু একটাই ডিমান্ড, এরকম পালক পনির তুমি শুধু আমাকে বানিয়ে দাও, আর বাকি সব তুমি তোমার মতো দেখে নিও। আর এই কাজটা শেষ হলে আরেকটা কাজ আছে। আচ্ছা, কি কাজ? আসলে আমার ছেলে ইন্টারনেটে গুণী মানুষদের ভিডিও তুলে দেয়। আমার পুরো বিশ্বাস তোমার হোটেলের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যাবে। এখন সবিতার বানানো পালং পনির আর সবিতার ধাবা একটা পরিচিতি পেতে চলেছিল, যার জন্য কেশব, সবিতা আর সবথেকে বেশি খুশি ছিল বান্টি, কারণ সে যে তার পছন্দের পালং পনির এখন রোজ খেতে পারছিল। রেশমির ভীষণ শখ ছিল আচার বানানো আর খাওয়া। গ্রামে থাকা নিজের দিদিমার বাড়ি থেকে তার এই শখ শুরু হয়েছিল, আর সেখানে থাকার সময় রেশমি বিভিন্ন রকমের আচার বানানো শিখে নেয়। কিন্তু বিয়ের পর রেশমি তার শ্বশুরবাড়ি পৌঁছালে সে অবাক হয়ে যায়, কারণ শ্বশুরবাড়িতে কেউ আচার খেতই না। মা, আচারের শিশিটা কোথায়? আসলে আমি ভাবছিলাম আপনি যে খিচুড়ি বানিয়েছেন তার সঙ্গে একটু আচার নিয়ে নিই। বৌমা, আমাদের বাড়িতে কেউ আচার খায় না। আমরা হলাম মিষ্টির মানুষ। তোমার শ্বশুরমশাই ফ্রিজে মিষ্টি এনে রেখেছে, যতই ইচ্ছা খাও। আর কালকেই দোকানে একটা নতুন মিষ্টি তৈরি করেছে, দারুণ স্বাদ। তুমিও খেয়ে দেখো। মনে হচ্ছে আমাকেই কিছু করতে হবে, এখানে আমাকেই আচার বানাতে হবে। পরের দিন সকালবেলাতেই রেশমি তার স্বামীর সঙ্গে বাজারে গিয়ে আচার তৈরির সমস্ত উপকরণ কিনে আনে। আরে বৌমা, অন্য আরো কিছু কিনতে পারতে, তুমি তো শুধু আচার তৈরির জিনিসই এনেছো। এত আচার কে খাবে এখানে? মা, তুমি আমার বানানো আচার খেলে না আঙুল চাটতে থাকবে। আমি নানা রকমের আচার বানাই। ঠিক আছে বৌমা, কিন্তু আমাদের বাড়িতে এত আচার খাবে কে? এবার তুমি বাড়ির নতুন বৌমা, যা ইচ্ছা করো, তোমার খুশি। ঠিক আছে মা, আমি কাল সকালে আচার বানানো শুরু করে দেব। আর রেশমি পরের দিন সকালবেলাতেই বিভিন্ন রকমের আচার তৈরি করতে উঠোনে বসে পড়ে, যা দেখতে লাগছিল আচারের দোকানের মতো। আরে বাহ, নতুন বৌমা তো খুব ভালো ভালো আচার তৈরি করছে। হ্যাঁ বাবা, আর কিছুদিনের মধ্যেই আচার তৈরি হয়ে যাবে, তখন তুমিও খেয়ে বলো কেমন হয়েছে। ঠিক আছে বৌমা, তুমি বানিয়ে নাও, তারপর আমি খেয়ে বলবো কেমন হয়েছে। এরপর রেশমি নানা রকমের আচার বানিয়ে রোদে শুকাতে দেয়। আর রেশমির আচার তৈরি করার কিছুদিনের মধ্যেই তার বাড়িতে তার মাসির শাশুড়ি এসে বলে, আরে সুমিত্রা,
এত আচার দোকান থেকে কিনে এনেছো নাকি? আগে তো কখনো তোমার বাড়িতে আচার দেখিনি। আরে দিদি, এই সব আচার নতুন বৌমা বানিয়েছে। ও আচার বানাতে খুব ভালোবাসে, তাই আমি ওকে ওর ইচ্ছা মতোই কাজ করতে বললাম। আচ্ছা, একটা কাজ করো বৌমা, আমাকে রুটির সঙ্গে এই সব আচার একটু একটু করে দিয়ে দাও। সত্যি সুমিত্রা, তোমার বৌমা তো খুব বুদ্ধিমান, এত আচার বানিয়েছে। হ্যাঁ মাসি, আমি এক্ষুনি আনছি। তবে আচার কিন্তু এখনো কাঁচা, 1 সপ্তাহ হলো সবে শুরু করেছি। আপনি টেস্ট করে দেখুন। নিজের প্রশংসা শুনে রেশমি খুব খুশি হয় আর সমস্ত রকমের আচার মাসির শাশুড়িকে খেতে দেয়। আর খাওয়ার পর সে খুব খুশি হয়ে বলে, আরে বাহ বৌমা, আচারের স্বাদ এত সুন্দর যে কি বলবো। লবণ লঙ্কা সব তো দারুণ দিয়েছ। আমার তো মনে হচ্ছে এই সব আচার একটু একটু করে আমি বাড়ি নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ দিদি, নিয়ে যাও না, কেউ বারণ করেনি, তোমার নিজেরই তো বাড়ি। বৌমা, একটা কাজ করো, সব আচার ওই শিশিতে ভরে মাসিকে দিয়ে দাও। ঠিক আছে মা, আমি এক্ষুনি ভরে দিচ্ছি। এই বলে রেশমি কৌটোতে ভরে নানা রকমের আচার মাসির শাশুড়িকে দেয়। আর মাসির শাশুড়ির বাড়ির সবাই রেশমির হাতের আচার খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। আর ধীরে ধীরে রেশমির আচারের চর্চা সমস্ত আত্মীয় স্বজনের মধ্যে হতে থাকে। এখন তো বাড়িতে যেই আসে সেই রেশমির থেকে আচার নিয়ে যায়। আর রেশমিও নানা রকমের আচার তৈরি করে সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতে পাঠিয়ে দিতে থাকে। একদিন যখন ঋষি বাড়িতে ছিল আর রেশমির শ্বশুরমশাই দোকানে ছিলেন, তখনই এক গ্রাহক তার বউয়ের সঙ্গে দোকানে এসে বলে, আঙ্কেল, 1 কেজি মতিচুরের লাড্ডু দেবেন। রাজু, 1 কেজি মতিচুরের লাড্ডু দে। এই নাও বাবা, তোমার খাবার। মা বলে তুমি নাকি দেরি করে খাও, তাই গরম গরম করে পাঠিয়ে দিল, তাড়াতাড়ি খেয়ে নিও। এই আচারের কৌটোটা কাকে দেবে? শিলামাসি রেশমিকে ফোন করে বলেছিল 2 ডাব্বা আচার পাঠিয়ে দিতে। তাই আমি ভাবছিলাম বাড়ি যাওয়ার আগে একবার শিলামাসির বাড়ি থেকে ঘুরে আসব। কাকু, আপনি কি আচারের ব্যবসাও করছেন? আমার না বানাতে খুব সমস্যা হয়, আমার জন্য 2 কিলো লেবুর আচার বানিয়ে দেবেন? যা টাকা হবে আমি দিয়ে দেব। আর আর কি কি আচার তৈরি হয়? না না মা, আসলে এই আচারটা তো আমার বৌমা বাড়িতে বানিয়েছে। ও সবাইকে আচার খাওয়াতে এবং খেতে খুবই ভালোবাসে। ও ঠিক আছে কাকু, কোনো ব্যাপার না। বাড়িতে আচার বানায় এমন কেউ চেনা জানা থাকলে আমাকে একটু জানাবেন। এখানে আশপাশে কোনো দোকানেই তো বাড়িতে তৈরি করা আচার বিক্রি করে না। মহিলাটি কথা বলে চলে যাওয়ার পরেও ঋষি আর তার বাবার মাথায় এই কথাটাই ঘুরতে লাগলো। আর বাড়ি এসে তারা রেশমি আর সুমিত্রাকে বলল, রেশমি, আমি বাবা আর মা অনেকবার লক্ষ্য করেছি যে তোমার আচার বানানো সাংঘাতিক শখ। তাই বলছিলাম, তুমি যদি তোমার এই শখটাকে একটা বিজনেসের রূপ দিতে পারো, আর আমরা তো পাশে আছি। একদম, আজকাল তো সবারই কাজ করা খুবই জরুরি। আর এই কাজে যে তুমি এক নতুন পরিচিতিও পাবে, আর একটা নতুন ব্যবসাও শুরু করতে পারবে। তুমি নিজের পায়ে দাঁড়ানোর একটা সুযোগও পাবে। হ্যাঁ বৌমা, ঋষি আর তোমার শ্বশুরমশাই ঠিকই বলছে। এখন তো সব আত্মীয় স্বজন তোমার আচারের প্রশংসা করে। তাই তুমি যদি এটাকে ব্যবসায় পরিণত করো তো সবার কাছে তোমার আচার পৌঁছে যাবে। আর আমার মনে হয় এই কাজ করে তুমি অনেক উন্নতি করবে। আমি তো কখনো এমন করে ভাবিইনি মা। তোমরা তো সত্যিই আমাকে একটা নতুন অনুপ্রেরণা দিলে। ঠিক আছে, আমি এই আচার বানানোর প্রতিভাকে একটা নতুন রূপ দেব, কিন্তু এতে তো অনেক টাকা লাগবে। আরে রেশমি, তুমি এত ভেবো না তো। তুমি শুধু কাজটা শুরু করো। আমি, মা, বাবা তোমার পাশে আছি তো, কোনো চিন্তা নেই। শ্বশুরবাড়ির লোকেদের কথা শুনে রেশমি অনুপ্রেরণা পায়। কাল পর্যন্ত যেটা শুধু তার শখের ছিল, আজ শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে নিয়ে সেটা দিয়ে একটা নতুন স্টার্টআপ শুরু করলো। আর কিছুদিনের মধ্যেই রেশমির আচারের ব্যবসা দারুণভাবে এগোতে লাগলো। রেশমি তো এটাই জানতো না যে বিয়ের পরের জীবন আসলে না জানি কেমন হবে। নিজের বান্ধবীদের কাছে সে এটাই শুনেছিল যে বিয়ের পর মেয়েদেরকে শুধু সংসারই সামলাতে হয়, কিন্তু রেশমির শ্বশুরবাড়ির লোকেরা এই ধারণাই বদলিয়ে দিয়েছিল। আচারের ব্যবসা করে রেশমি তার স্বপ্ন সত্যি করে নিজের পায়ে দাঁড়ালো। আর নিজের মেয়ের এমন সাফল্য দেখে রেশমির বাবা মা আর সেই সঙ্গে রেশমির দিদিমাও খুব খুশি হয়, যার কাছ থেকে রেশমি আচার বানানো শিখেছিল। এখন রেশমির আচার বানানোর ইচ্ছা একটা বড় ব্যবসায় পরিণত হয়। আর বড় বড় ব্যবসায়ীরা রেশমির ব্যবসায় ইনভেস্ট করে তাকে সাপোর্ট করতে থাকে। এভাবেই বড় ব্যবসার সঙ্গে রেশমির ঘরের আচার সব বাড়ি বাড়ি পৌঁছে গেল। Thanks for watching.